হিন্দু ধর্মের যা ইচ্ছা তাই সমালোচনা করতে পারেন, তখনও ছিল, এখনো করা যায়। তারপরেও তার বইটা নিষিদ্ধ করা হলো। 19 বছর পরে তসলিমা নাসরিন আবার ফিরেছেন তার প্রিয় বাংলায়, প্রিয় পশ্চিমবঙ্গে। এটি কি আসলে আমাদের জন্য কোনো নতুন বার্তা দেয়? সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো শেখ ফরিদ ভাইয়ের সাথে। শেখ ফরিদ ভাই, আপনি কি মনে করেন এই যে তসলিমা নাসরিন ফেরার পেছনে আপনি জানেন যে সেকুলার মুভমেন্ট বলে একটি সংগঠন যার প্রধান হচ্ছে ওসমান মল্লিক, তার এবং তার বন্ধুদের আমন্ত্রণে তসলিমা নাসরিন 19 বছর পরে আবার পশ্চিমবঙ্গে এসেছেন। এটি কি আসলে নতুন কোনো বার্তা দেয় কিনা? এটি আমার প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদেরকে শুভেচ্ছা। এই মুহূর্তে আপনি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সম্ভবত তিনি আজকে 5টা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন এবং অন্যান্য অনুষ্ঠান চলবে কবিতা আবৃত্তি সহ। আপনি যে প্রশ্নটা শুরুতে আপনি আলোচনার যে বিষয়টা তুললেন, সবচেয়ে দুঃখজনক কি জানেন? বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র, বাংলাদেশে মৌলবাদ তখনও ছিল, এখন আরো জগদ্দলের মতো চেপে বসেছে, ফুলে ফেপে উঠেছে। ফুলে ফেপে উঠেছে। এখন তসলিমা নাসরিন বিশেষ করে কলকাতা থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হলো, বিতাড়িত করা হলো, বলতে গেলে বের করে দেওয়া হলো, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একটা বামপন্থী সরকার, এবং সেই শক্তিশালী বামপন্থী সরকার, এমন না যে দোদুল্যমান সরকার, খুবই শক্তিশালী ছিল, তারা মুসলিম তুষ্টিকরণের কারণে, আমি মুসলিম বলবো না, মুসলিম মৌলবাদ তুষ্টিকরণ, মুসলিম মৌলবাদ মুসলমানদের তুষ্টিকরণ কেউ করতেই পারে, হিন্দুর তুষ্টিকরণ কেউ করতেই পারে, কিন্তু মুসলিম মৌলবাদ, হিন্দু মৌলবাদ, খ্রিস্টান মৌলবাদ বা অন্যান্য যে কোনো উগ্র মৌলবাদকে তুষ্টিকরণ কিন্তু প্রশ্নবোধক, সঙ্গত কারণে সেটা আসবে। বামপন্থী সরকার যেমন তসলিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বলেন না, তো বামপন্থী সরকার তো এই কাজটাই করেছে, তারা তো তখন মুসলিম মৌলবাদের পক্ষ নিয়ে তসলিমা নাসরিনকে বিতরণ করেছে, থাকতে দেয়নি। তার পশ্চিমবঙ্গে বই নিষিদ্ধ, কল্পনা করা যায়? ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বাক স্বাধীনতা স্বীকৃত, ইভেন আপনি সেখানে হিন্দু ধর্মের যা ইচ্ছা তাই সমালোচনা করতে পারেন, তখনও ছিল, এখনো করা যায়। তারপরেও তার বইটা নিষিদ্ধ করা হলো, অবাক হয়ে গেলাম আমি। তারপর আমরা কি দেখলাম, সেখান থেকে তিনি দিল্লি আসলেন, অন্যান্য দেশেও গেলেন, ইউরোপে গেলেন, এমনকি ভারতের হায়দ্রাবাদেও তিনি, অর্থাৎ দক্ষিণ ভারতে গিয়ে তিনি বক্তব্য দিতে পারতেন না, আমরা দেখেছি। তাকে ওইখানেও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এমনকি দেখেছি যে আসাদ ওয়াইসি নামক যে হায়দ্রাবাদে 2 ভাই রয়েছে, আসাদ ওয়াইসির ভাই আকবর ওয়াইসি, তারাও দেখতাম তসলিমা নাসরিনকে বলতো যে তারা ঢুকতে দেবে না তাদের প্রদেশে, এরকম বক্তব্য দিত। টোটালি তসলিমা নাসরিনকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার লজ্জা উপন্যাস আমি পড়েছি, পরে কিন্তু শুরুতে আমার মনে হয়েছিল এটা খুব উত্তম উপন্যাস নয়। এটার পরে তসলিমা নাসরিন নিজেই বলেছেন, আপা বলেছেন, এটা আমি খুঁজে ভালো লেখা লিখেছিলাম তা না, তিনি নিজেই সমালোচনা করেছেন। এবং দেখবেন সেখানে কিন্তু ইসলাম ধর্মের কোনো সমালোচনা করা হয় নাই। লজ্জা উপন্যাসটা তো বেশি বড় না, 1 ঘন্টাতে পরে শেষ করা যায়, বাঁচতে ধীরে পড়লে 2 ঘন্টা শেষ করা যাবে, ছোট্ট একটা বই। আমি পড়েছেন যে কোথায় তিনি ইসলামের সমালোচনা করেছেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানটা বর্ণনা করেছেন। এতেই তাদের সিট লেগে গেছে। বামপন্থীরা দেখলো যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে জায়গা দেওয়া মানে বাবরি মসজিদের বিরোধিতা করা, এটা তাদের ভয় কাজ করলো। এই পশ্চিমবঙ্গের লোকেরা দেখবেন, বামেরা কোনোদিনই কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কোনোদিনই তারা বিবৃতি দেয়নি, এখনো দেয়নি, অদ্যাবধি না। কিন্তু এরা কিন্তু 5000 মাইল দূরে কি হলো গাজাতে, সেটা নিয়ে তারা খুব অস্থির থাকে সংখ্যালঘুর। ইভেন ইউরোপেরও যদি সংখ্যালঘুর কিছু হয়, যেখানে মানবাধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠিত, গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেকুলারিজম প্রতিষ্ঠিত, সেই দেশ নিয়েও তারা বেজায় চিন্তিত। কিন্তু নিজের দেশের পাশে, মানে একই দেশ ছিল একসময়, পাশে থুতু দিলে বাংলাদেশে পরে পশ্চিমবঙ্গ থেকে এরকম দূরত্ব, সেইখানে যদি সংখ্যালঘু নিপীড়িত হয়, ইভেন আপনি দেখবেন যে সেই ভালুকার যে দীপুচন্দ্র দাসকে মেরে ফেললো, সেটা নিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি। অদ্ভুত ব্যাপার, একটা মানুষকে জীবিত পিটিয়ে মেরে চালিয়ে দিল, বামপন্থীরা কোনো বিবৃতি দেয়নি। কিন্তু তারা তসলিমা নাসরিন গ্রন্থ লেখার কারণে, এমনকি এখন কিন্তু তারা সুর পাল্টে ফেলেছে, এখন কি বলে, আমরা তখন মৌলবাদের চাপে এটা করিনি ওটা করিনি। তার মানে তুমি মৌলবাদের চাপেই তো তারাই, সেটাই তো সত্য। কারণ এই জ্যোতি বসুর সরকার, এই বামপন্থীদের সরকার বলেছিল যে 92-এ সারা ভারতের সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হলেও পশ্চিমবঙ্গে কোনো সাম্প্রদায়িক সমস্যা হয় নাই। বলেছে ওটা কেন হলো না, বলে যে সরকার চাই নাই তাই হয়নি। তার মানে কি দাঁড়াইলো, তার মানে পশ্চিমবঙ্গ সরকার চেয়েছিল বামপন্থী তসলিমা নাসরিন থাকবে না, তাই থাকেনি। সেই জন্য আমি বলি, অনেকে আমাকে বলে কি, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে, যেটা বামপন্থীরা আমাদের শিখিয়েছে, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশ দখল, অতনালী আদেশের না। ইসলামিস্ট রাষ্ট্রে, মৌলবাদী মুসলিম মৌলবাদী রাষ্ট্রে সাংস্কৃতিক বিপ্লব দিয়ে আপনি রাষ্ট্র দখল করতে পারবেন না। ওইখানে রাষ্ট্র দখল করে আপনাকে সাংস্কৃতিক বিপ্লব ঘটাইতে হবে, তারপর তসলিমা নাসরিন। কারণ হলো দেখেন, কলকাতা কি কম সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, কম রাজনৈতিক বিপ্লব হয়েছে, কিন্তু ক্ষমতা যতক্ষণ না, অর্থাৎ তার বিরোধীরা যতক্ষণ দুর্বল না হয়েছে রাজনৈতিক ভাবে, ততক্ষণ তসলিমা আপা সেখানে পা রাখতে পারেননি। গতকাল তিনি সেখানে পৌঁছেছেন, আজকে ভাষা, এবং দেখেন তাকে চমৎকার উলুধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানালো,
কবিতার মাধ্যমে উলুধ্বনি, এটার আবার সমালোচনা করেছে। আরে ভাই, উলুধ্বনি শুধু পূজার জন্য হয় না, মানুষকে না, না, স্বাগত জানানোর জন্য হয়। না, এখন উলুধ্বনি যদি শুধু পূজার মাধ্যমে হয় তাহলে মানে আরবের প্রত্যেকটা বিয়েতে তো উলুধ্বনি দেওয়া হয়। হ্যাঁ, শুধু প্রত্যেক বিয়েতে না। উলুধ্বনি ছাড়া কোনো বিয়েকে গণ্য করা হয় না, গ্রহণই করা হয় না, বিয়েকে বিয়ে বলেই মানা হয় না। হ্যাঁ, শুধু তাই না, হ্যাঁ, শুধু তাই না, মিশরে, জর্ডানে নবীর যে জন্মদিন পালন করে উলুধ্বনি দেয় না, ঢোল পিটায় না। ওটা কি? আর উলুধ্বনি তো আরবের ঐতিহ্য। এটা তো শুধু যে ভারতের সনাতনীদের তা তো নয়। যত তার মানে বোঝা গেল যে আরবরা যে পৌত্তলিক ছিল, এটা তো ইতিহাসে স্বীকৃত, যে যারা পৌত্তলিক তারা তো উলুধ্বনি দিবেই। এটা তো তাদের সংস্কৃতির অংশ। তারা পরে ধর্ম বদল করেছে, কিন্তু তারা তো তার সংস্কৃতি, আপনি বাঙালি মুসলমান হয়ে যেতে পারে, তার মানে তার বাঙালি সত্তা তো বিলীন করা যাবে না কখনো, কোনো না কোনো ভাবে থেকে যাবে। তো উলুধ্বনি নিয়ে দেখলাম, আচ্ছা ওটা অন্য প্রসঙ্গ। তারপরে দেখলাম কেউ কেউ এক ফাত্রা লোক দেখলাম সমালোচনা করলো, সে আবার নাকি কি এমএলএও বোধ হয়, বলো তসলিমা নাসরিন তো বুড়ি হয়ে গেছে। আচ্ছা তসলিমা দেখেন, তার রুচি বোধটা দেখেন, তার চিন্তা আছে তোমার দেখেন, যে সে কি করবে। এই কথা বলেছে একজন এমএলএ, নির্বাচিত রাজ্যসভা সদস্য, মৌলভী সাহেব সিদ্দিকুল্লাহ নাকি ফিদ্দিকুল্লাহ এগুলো বলেছে। কিরকম বদমাইশ এদের মেন্টাল প্রিপারেশন। মানে এদের কথা যে 6 বছরের কোচি হইতে হবে, 9 বছর 10 বছরের কোচি হইতে হবে। মানে চিন্তা করছে তসলিমা নাসরিনের এতগুলো ডক্টরেট, তার এতগুলো লেখা, তার এত গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে, তার মেধার কোনো আলাপ নাই। তিনি একজন নিজে ডাক্তার এবং ডক্টরেট, ওগুলো আলাপ নাই। আলাপ হলে তসলিমা নাসরিন বুড়ি হয়ে গেছে। চিন্তা করে দেখেন কত ফাত্রা মেন্টাল প্রিপারেশন এদের। আর সবচেয়ে আসছে দেখবেন যে কেউ কেউ সমালোচনা শুরু করে দিয়েছে যে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে আসছে, সেখানে মুসলিম মৌলবাদের সারাদিন মুসলিম মৌলবাদের সমালোচনা করে, তিনি ইসলাম বিদ্বেষী, তিনি কেন হিন্দু মৌলবাদের সমালোচনা করে না। এখন যদি আমি তাদের প্রশ্ন করি যে তসলিমা নাসরিন তো আক্রান্ত হয়েছে মুসলিম মৌলবাদ দ্বারা, আমারে ধাক্কা দিল সাইফুল বাতেন টিটু, আমি কি কদ্দুসের নামে আলোচনা করবো? সাইফুল বাতেন টিটু আমাকে ধাক্কা দিয়েছে, আমি তো সেই কথাই বলবো। কদ্দুস বায়াতি যখন আমার ধাক্কা দিবে তখন কদ্দুস বায়াতি নিয়ে বলবো আমি। বিষয়টা এরকম। তসলিমা নাসরিন, আর মনে হয় যে তসলিমা নাসরিন সকল দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে সব তারই করতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি উদাহরণ দেই তাহলে আমাকে সবার আগে বলে স্কুলে ধর্ষণ হয়, সেটা নিয়ে কথা বলো না কেন? মানে স্কুল নিয়েও কথা বলবো, আমি কলেজ নিয়ে কথা বলবো, আমি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, ঝামেলা। জি, মানে এটা হলো এই যে আপনি উদাহরণটা বুঝেছেন যে একের আপনার সাথে মিলে গেছে, যে তুমি মাদ্রাসা নিয়ে বলো, কলেজ নিয়ে তুই বল, তোর না করছে কে? তসলিমা নাসরিনকে নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। কইলি কে? বিষয়টা এরকম, তুই আমার পরশিরে নিয়ে কবি, আমার নিয়ে বলবি কে? বিষয়টা এরকম, পরশিরে নিয়ে বললে ঠিক আছে, আমার নিয়ে বলা যাবে না। তার নিয়ে বলবো পরশিরে নিয়ে তো তুমি সারাদিনই বলো।